সেভাবেই চলুক। আপনি নিশ্চিত থাকেন এই 50 জন লোকের মধ্যে বা 500 জন লোকের মধ্যে বা 1000 লোকের মধ্যে বা 10,000 লোকের মধ্যে 99% মানুষ বলবে আমরা সামরিক শাসন চাই। কারণ দেশের যে পরিস্থিতি, মানুষের নভিশ্বাস উঠে গেছে, কেউই আর এখন শান্তিতে নাই। বিভিন্ন মন্ত্রী মহোদয় বা উপদেষ্টা মহোদয় বিভিন্ন রকম কথা ওড়াইতেছেন, বাট দেশের উন্নতি হচ্ছে না। সমস্ত মানুষ বাংলাদেশের এই মুহূর্তে চায় সামরিক শাসন, কিন্তু সামরিক শাসন কি আসবে? না। এমনটি ইঙ্গিত দিলেন আজকে আমাদের সামরিক প্রধান ওয়াকারুজ্জামান সাহেব। উনি একটা লম্বা বক্তৃতা দিয়েছেন, এটা নিয়ে অনেকে অ্যানালাইসিস করতেছেন। বন্ধুরা, যারা ইউটিউব নিয়ে কন্টেন্ট বানায়, যারা কন্টেন্ট ক্রিয়েটার, সাংবাদিক, সবাই এই ওয়াকারুজ্জামান সাহেবের এই বক্তৃতাকে নিয়ে অ্যানালাইসিস করতেছে, যে যার মতো তার মনের মাধুরী মিশাইয়া কথাবার্তা বলতেছে। আমিও আর যাবো কেন বাদ, আমিও বসে বললাম। এখন যারাই বক্তব্যটা শুনছেন তারা স্পষ্টত বুঝতে পারবেন উনি কি ইঙ্গিত দিয়ে গেছেন, আর যারা শোনেন নাই তারা শুনে আসবেন। বহুদিন পরে একটা কি বলবো, একটা গঠনমূলক বক্তব্য আমরা সেনা প্রধানের মুখ থেকে শুনলাম। এবং আপনারা গিয়ে দেখবেন, যারা এগুলো দেখেছেন, ওখানে কমেন্ট সেকশনে দেখবেন সবাই, মোটামুটি সবাই ওয়াকারুজ্জামান সাহেবকে সাধুবাদ জানাচ্ছেন, বলছেন উনি সঠিক কথা বলেছেন। কারণ উনি যে কথাগুলো বলেছেন এগুলো অত্যন্ত ক্ষোভ থেকে, অত্যন্ত দুঃখ থেকে, অত্যন্ত রাগ থেকে, অত্যন্ত ঘৃণা থেকে বলেছেন। আমরা দেখেছি বাংলাদেশে আর্মির বর্তমান অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আপনারা যদি 1/11 দিকে তাকান তাহলে মনে করে দেখেন তো তখন কি অবস্থা ছিল আর্মির। আরে আর্মি দেখলে কাপড় নষ্ট হয়ে যেত, সেটা রাজনৈতিক নেতা হন, ব্যবসায়িক হন, ছাত্র নেতা হন, যেই হন। সেই পরিস্থিতি আমরা এবার দেখি নাই। এইবারের আর্মি অন্যরকম ভূমিকা গ্রহণ করছে। আপনারা যে যেভাবে এলেন, কেউ বলতেছেন এখানে ওয়াকারুজ্জামানের পুরা ছিল, হাসিনাকে পাঠানোর জন্য ওয়াকারুজ্জামান অনেক কিছু করতে পারতো, হাসিনাকে অ্যারেস্ট করতে পারতো, এরকম কথা অনেকে বলতেছেন। কিন্তু অনেকে এই কথাও বলতেছেন যে ওয়াকারুজ্জামান সাহেবের সেই ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। নইলে ওয়াকারুজ্জামান সাহেব যদি তখন চাইতো যে হাসিনা থাকুক, আমি এই ছাত্রদেরকে কন্ট্রোল করি, আর্মি যদি নাইমা আসতো, ভাই আপনারা যে যেভাবেই বলেন, এখন পর্যন্ত সেই যুদ্ধ চলতো। আমরা স্বাধীনতা পাইতাম কিনা জানি না, বিপ্লব ঘটতো কিনা জানি না, আর্মি নামলে প্রেক্ষাপট অন্যরকম হইতো। ওয়াকারুজ্জামান সাহেব সেটা করে নাই। কিন্তু ওয়াকারুজ্জামানের যে ভূমিকাটা আমরা দৃশ্যত দেখছি, তাতে আমরা সাধারণ জনগণ খুশি। বিশেষ করে আমি আমার ব্যক্তিগত মতামত দিতে পারি, আমি খুশি। উনি একটা রক্তক্ষয়ী যুদ্ধ থেকে দেশকে বাঁচিয়ে তখন হাসিনাকে পাঠিয়ে দিয়ে দেশকে শান্ত করে বিপ্লব ঘটিয়েছেন। সেই বিপ্লবের ফসল এখন কার ঘরে তুলবে সেটা নিয়ে আমরা ঝগড়া করছি। আমরা সেই জাতি, যে জাতি আর্মিকে দেখলে কাপড় নষ্ট করে দিতাম, তারা আর্মির সামনে ভুয়া ভুয়া বলি, আমরা তাদের উপর বুলডোজার তুলে দেবো বলে থ্রেটনিংও করছি। সেই দিনও আমরা দেখছি। ওয়াকারুজ্জামান সাহেবের ক্ষোভ থাকবে না কেন? আর্মির ক্ষোভ থাকবে না কেন? 100 বার থাকবে। উনি যে কথাগুলো বলেছেন স্পষ্টত একটা ইঙ্গিত দিয়ে গেছেন ভাই, যে এই যে যারা হানাহানি, বাড়াবাড়ি, কাটাকাটি, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে দলাদলি করছেন, তারা যদি সাবধান না হন তাহলে দেশের সার্বভৌমত্ব নিয়ে নাড়া দেওয়া হবে। যারা সার্বভৌমত্ব সম্পর্কে বুঝেন তারা বুঝে নিতে পারেন উনি কোন দিকে ইঙ্গিত করেছেন। উনি রাজনৈতিক নেতৃবৃন্দকে আঙ্গুল দিয়ে দেখায় দিচ্ছেন যে আজকে এই যে পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে, এই যে অস্থিতিশীলতা, এই যে আইন শৃঙ্খলার অবনতি, এর মূল কারণ রাজনৈতিক নেতৃবৃন্দ। কিভাবে উনি বুঝিয়ে দিয়েছেন যে আপনারা যদি আপনাদের দলকে কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি নিজে ঠিক না থাকেন, আপনি যদি নিজে সৎ না হন, তাহলে আপনার নিচে যে সমস্ত কর্মীরা আছে তারা সৎ থাকবে না। কাজে এখনো সময় আছে, আপনারা সবাই একাট্টা হন, দেশকে এগিয়ে নিয়ে যান। আর্মি আপনাদের সাথে আছে, আর্মি কোনো উগ্র ভূমিকা গ্রহণ করতে চাচ্ছে না। আমরা এটা জানি তো বন্ধুরা। আর্মি যদি চায়
10 মিনিটে দেশ ঠান্ডা করে ফেলাইতে পারে না? পারে। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেব সেই লাইনে যাচ্ছে না। গতকালকেও না, গত পরশুদিনও সে একটা বক্তৃতায় বলছেন যে আমি আর্মিকে বলেছি আপনারা এমন হার্ড লাইনে যাবেন না, কোথাও যদি হার্ড লাইনে যেতে হয় তাহলে সীমা লঙ্ঘন করবেন না। কিন্তু ওয়াকারুজ্জামান সাহেবকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমরা বাঙালি জাতি কি এগুলো মানি? আমরা তো এগুলো মানি না। আমরা লাঠিরে ভয় পাই, আমরা কথাকে ভয় পাই না, কথার বোমাকে বাঙালি ভয় পায় না। যে যার মতে কথা বলে যেতেছেন, যে যার ইচ্ছা সেটা বলে যেতেছেন। আমরা সেই বাঙালি যে আর্মি আমাদেরকে এত হেল্প করে এই বিপ্লবের সময়, আমাদের বিপ্লব ঘটনাতে একাগ্রতা ভূমিকা গ্রহণ করলো, তাদেরকে আমরা ভুয়া ভুয়া বলতেছি 32 নম্বরের বাড়ির সামনে। ক্ষোভ থাকবে না কেন আর্মি প্রধানের? এই ক্ষোভ কিন্তু আর্মির ভিতরেও আছে। ওনারা ক্ষমতা নিতে চায় না, এটার প্রমাণ আপনারা সবাই জানেন। ক্ষমতা নিলে উনি তখনই নিতে পারতেন, নেননি। আর্মি কখনোই চায়নি বাংলাদেশে সামরিক শাসন আবার প্রতিষ্ঠিত হোক। আর্মি চেয়েছে এখানে একটা গণতান্ত্রিক সরকার আসুক এবং নিরপেক্ষ ইলেকশন করে নতুন দল গঠন করে দেশকে চালা। আরেকটা কথা তো সত্যি কথা, এরপর যে দলই আসবেন ভাই, যে দলই আসবেন, তারা যদি সেই স্বৈর শাসন শুরু করেন পূর্বকার মতো, এইবারও কিন্তু আবার বিপ্লব ঘটবে। এই ছাত্ররা কিন্তু আবার মাঠে নেমে যাবে। এরা একবার যখন বাঘকে মাংসের স্বাদ দেওয়া হয়, তখন সেই বাঘ কিন্তু সবসময় মাংসই খেতে চায়। বিপ্লব ছাত্রদের মধ্যে ঢুকে গেছে। কাজে যারা রাজনীতি করছেন, যারা বিভিন্ন দল গঠন করছেন, যারা রাজনীতিতে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তাদেরকে আমি আগাম বলে দিচ্ছি, স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন কেউ দেখেন না। শৈল শাসন, সেই অনাচার, সেই দুর্নীতি হয়তো বা বাংলাদেশে আর নেক্সট টাইম কেউই করতে পারবেন না, যেই আসবেন। আমার এখন প্রশ্ন হলো, ওনার এই এত বড় বক্তব্যটা কত পার্সেন্ট রাজনৈতিক নেতা শুনবেন? আমার সন্দেহ আছে। আমরা যদি কেউ ভেবে থাকি যে সেনাপ্রধানের এই বক্তৃতার পর দেশ ঠান্ডা হয়ে যাবে, সব সোজা হয়ে যাবে, সব কিছু পাল্টে যাবে, তাহলে বোধহয় আমরা ভুল করছি। সেনাপ্রধানের কথায় অনেক অনেক ইঙ্গিত আছে, অনেকের প্রতি তার ইঙ্গিত আছে, যা তিনি কারোর নাম উল্লেখ করেননি। দেখেন, একটা কথা বলে শেষ করি। বিডিআর বিদ্রোহ নিয়ে উনি যে কথাটা বলেছেন, ইফ অ্যান্ড বাট, এইগুলা এখন বাদ দেন। ইফ এবং বাট নয়, কাকে মিন করেছেন আপনারা জানেন। এই বিডিআর আন্দোলন নিয়ে, এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমাদের একজন সাংবাদিক সাহেব আছেন, ইলিয়াস সাহেব, সবাই আপনারা তাকে চিনেন। উনি অনেক রকম তথ্য সংগ্রহ করে বিভিন্ন রকম ব্লগ তৈরি করছেন, মানুষকে বোঝাতে চাচ্ছেন যে বিডিআরের মধ্যে অনেক কিছু হয়েছে যেটা সরকার বা আর্মিরা গোপন করছেন। উনাকে উনি ইনডাইরেক্টলি থ্রেট দিয়ে বলে দিয়েছেন, আপনি এখন ইফ অ্যান্ড বাট এগুলো বলবেন না। যদিও উনি কারো নাম নেননি, এটা এখন কমিশনের আন্ডারে আছে। যদি কোনো রকম কোনো অফিসার্স, আর্মি অফিসার্স জড়িত থাকে, তাহলে এটার বিচার কমিশন করবে। কমিশন সেটা তদন্ত করছে। বা এর সাথে যদি কোনো বিদেশি কোনো সংস্থা জড়িত থাকে, সেটাও কমিশন দেখবে। আমি আপনি বলে জনগণকে বিভ্রান্ত করবেন না। এই যে কথাটা উনি বলেছেন, কাকে বলেছেন আপনারা সবাই বুঝেছেন, আমরাও বুঝেছি। এখন এই কথাটা নিয়ে আবার ইলিয়াস সাহেব আজকে বক্তব্য দিয়ে ফেলেছেন। এই যে মানে টানাপোড়েন, এই যে কথাগুলো লেনদেন হচ্ছে, এগুলো কি রাষ্ট্রের জন্য ভালো? ওয়াকার সাহেব যদিও কারোর নাম বলেননি, ঠিক তেমনি ইলিয়াসও কারোর নাম না বলে অলরেডি স্ট্যাটাস দিয়ে দিয়েছে। সেই স্ট্যাটাসে সে একটু মানে কড়া ভাষায় জবাব দিয়েছে। আমরা যদি বুঝতে চাই যে সেনাপ্রধান কাকে ইঙ্গিত করছেন, তাহলে ভাষণটা আপনাকে 2-3 বার শুনতে হবে। আপনি নিজেই বুঝে যাবেন উনি কাকে কোনটা ইঙ্গিত করছেন, উনি কাকে সাবধান করছেন, উনি কাকে বলছেন আপনারা এই পথ থেকে সরে আসুন। বলছেন আসলে কি সবাই সরে আসবে? জোরে সরে বলছেন। রাতারাতি কি দেশের অবস্থা ভালো হয়ে যাবে? আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান উনি কিছু কথা বলেছেন। আজ উনি রাজধানীর রাওয়া ক্লাবে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে একটা অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে উনি কিছু বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটার একটা ভিডিও আমি শুনেছি, কিছু কিছু মিডিয়ায় দেখলাম। মিডিয়ার বক্তব্যগুলো আমার কাছে কখনো কখনো আমি ভিডিওর সঙ্গে যখন মিলাতে গেলাম,
দেখলাম যে অতটা মিলল না। অনেকে একটু যেন সেন্সর করে দিয়েছেন, কঠিন কথাগুলো আস্তে করে বলেছেন, এরকম মনে হলো আমার কাছে মিডিয়াগুলোতে, বিশেষ করে যে অনলাইন মিডিয়া যেগুলো আছে। বাট মূল যে ভিডিওটা আমি দেখেছি এবং সেই ভিডিওর বক্তব্যটা দেখে অনেক কিছু আমার কাছে মনে হয়েছে যে এটা ইঙ্গিতপূর্ণ কথা উনি বলেছেন এবং উনি বেশ সরাসরি কথা বলেছেন কিছু কিছু বিষয়গুলিতে। এবং আমার কেমন লেগেছে বক্তব্যগুলো সে আলোচনায় আমি একটু পরে আসছি। তার আগে আমি কিছু কথা বলি। যারা এই ভিডিওতে দেখবেন ওনার বক্তব্যটা, আমি তাদেরকে আবার রিকোয়েস্ট করব, আপনি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা দেখবেন, ওনার কথা বলার স্টাইলটা দেখবেন। এবং আমার কাছে মনে হয়েছে উনি যথেষ্ট বিরক্ত, মানে সামগ্রিক পরিস্থিতির উপরে উনি বিরক্ত হয়েছেন, যথেষ্ট বিরক্ত উনি। কিছু কিছু ক্ষেত্রে উনি রেগেও গিয়েছেন। মানে ওনার ভাব কথাবার্তা শুনে আমার কাছে মনে হলো যে অগাস্ট মাসের পরে গত 6 মাসে, অগাস্টের শুরুতে উনি যা প্রত্যাশা করেছিলেন, যা ভেবেছিলেন, তা বোধ করি হয়নি, এবং হয়নি বলে উনি কিছুটা বিরক্ত এবং রাগান্বিত। কি চেয়েছিলেন তিনি সেটা উনি জানেন, কিন্তু যা হচ্ছে এটা যে চাননি সেটা উনি বুঝিয়ে দিয়েছেন। সেটা কি? সেটা হলো উনি চাননি এমন একটা সর্বব্যাপী আন্দোলনটা কিন্তু সর্বব্যাপী ছিল, সবাই এই আন্দোলনে অংশ নিয়েছিল। কিন্তু এই আন্দোলন ওনার ভাষায় যে এখন কি হচ্ছে, নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে, এটা উনি চাননি। হচ্ছে কি, আপনি নিজেকে প্রশ্ন করেন, আসলেই কি দেশে এখন নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি চলছে না? চলছে। আপনি হয়তো বলবেন না নিজেদের মধ্যে হচ্ছে না, আমাদের আর ওদের মধ্যে হচ্ছে। হয়তো আপনি এটা বলবেন যে আমরা এক পক্ষ, ওরা আরেক পক্ষ, ওদেরকে নিশ্চিহ্ন করে আমার কাজ, অতএব ওদেরকে নিশ্চিহ্ন করতে গেলে একটু মারামারি করতেই হবে, একটু ভাঙাভাঙি করতেই হবে, একটু আগুন জ্বালাতেই হবে। হয়তো এটা আপনার যুক্তি, কিন্তু আমি যতটুকু বুঝেছি এই যুক্তিটাকে জেনারেল ওয়াকারুজ্জামান যেন পছন্দ করছেন না। উনি আইন শৃঙ্খলা রক্ষার ব্যাপারে কিছু কথা বলেছেন, যে আইন শৃঙ্খলা কেন রক্ষা করা যাচ্ছে না, কেন আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো হচ্ছে না। এবং এই জন্য কিন্তু উনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা, যে উনি বলেছেন যে পুলিশ, র্যাব, যে সমস্ত সংস্থাগুলি আছে, এনএসআই, এদের মনোবল যে ভেঙে গেছে এইটা উনি বলেছেন। যেমন ওনার কথায়, আমি ওনার ভাষায় পড়ে শোনাই আপনাদেরকে। উনি বলেছেন যে আজকে পুলিশ সদস্য কাজ করছে না, এর বিশাল একটা বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা, অনেকে জেলে। র্যাব, বিডিআর, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, মানে তাদেরকে আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। তারপরে বলেছেন বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি। তারপর বলেছেন যে এগুলো তদন্তও চলছে, অবশ্যই তদন্ত হবে, দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। মানে ওনার বক্তব্যটা কিন্তু খুবই, আমি এই বক্তব্যটাকে সমর্থন করি ভাই। ওনার বক্তব্যটা খুবই স্পষ্ট। উনি বলেছেন যে যারা এই ধরনের অন্যায় করেছেন, খুন করেছেন, গুম করেছেন, যারা করেছেন তাদের শাস্তি হতে হবে, কিন্তু এই শাস্তিটাকে এমনভাবে করা যাবে না, তাদের বিরুদ্ধে এমন এমন কথা বলা যাবে না যাতে নাকি এই পুরো অর্গানাইজেশনটাই হীনমন্যতায় ভোগা শুরু করে। এবং তাই হচ্ছে, কিন্তু সেরকম কথাই কিন্তু হচ্ছে। বিভিন্ন জন নিজের মতো করে যা খেয়াল খুশি বলে যাচ্ছেন, কিন্তু একটা পুরো প্রতিষ্ঠানকে যদি আপনি হেয় প্রতিপন্ন করেন এবং তারপর সেই প্রতিষ্ঠানের কাছ থেকে আপনি যথাযথ দায়িত্ব পালন কেন করছেন না এই অভিযোগ করেন, তাহলে দুটো তো মিলল না। আপনি পুলিশকে সারাদিন গালাগালি করবেন এবং তারপর চাইবেন যে পুলিশ কেন আইন শৃঙ্খলা রক্ষা করছে না, এটা হয় না ভাই। এই কথাটাই 6.5 মাসের মাথায় এসে সেনাপ্রধান উচ্চারণ করেছেন। দেশে কি অরাজক অবস্থা চলছে না? চলছে। কেন চলছে সেটা না দেখে, না খুঁজে আপনি যদি কেবল দোষারোপের রাজনীতি করতে চান এবং কিছু হলে পরে আপনি স্বৈরাচারের দোষরদেরকে দায়ী করতে চান যে ওরা করেছে, তো ওরা তো সব জেলে আছে, ওরা তো ধরে ধরে নিয়ে যাচ্ছেন, কেউ জেলে আছে, কেউ পালিয়ে আছে, কেউ দেশ ছেড়ে পালিয়েছে, তারপরেও নিশ্চিহ্ন করার প্রবণতা আপনাদের বন্ধ হচ্ছে না, তাহলে কীভাবে হবে? এবং উনি কতগুলি কথা বলেছেন, যেমন ধরেন উনি বলেছেন স্পষ্ট করে দেশের আইন শৃঙ্খলা খারাপের পিছনে কিছু কারণ আছে,
প্রথম কারণটা হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য। যেহেতু একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে, তারা খুব ভালোভাবেই জানে এই সময়ে অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব, সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে। সিম্পল কথা, আমরা এগুলো দেখছি না? আপনি যদি আজকে রাস্তায় বের হয়ে একজন লোককে দেখেন যে সবাই পিটাচ্ছে, আপনি বলবেন ভাই কেন পিটাচ্ছ? বলবে সেই স্বৈরাচারের দোষর কাজে পিটাচ্ছি। সাতক্ষুর মাপ, কিচ্ছু হবে না, মেরে ফেললেও কিচ্ছু হবে না। তো এটা কি হচ্ছে? এই হানাহানির কারণে কিন্তু হয়তো সে কিছুই না, হয়তো তার সঙ্গে তার ব্যক্তিগত একটা রোষ ছিল, কিন্তু ওইভাবে একটা ট্যাগ দিয়ে তাকে আপনি মব কালচারের মধ্যে ঢুকাই দিলেন, মব জাস্টিসের মধ্যে ঢুকাই দিলেন। এই জিনিসটার ইঙ্গিতে কিন্তু সেনাপ্রধানের কথায় এসেছে। সেনাপ্রধান যে কথাটা বলেছেন, আরেকটা কথা বলেছেন, আমি সেটাও বলি, যে বিডিআর বিদ্রোহ নিয়ে উনি কিছু কথা বলেছেন। বিডিআর বিদ্রোহ নিয়ে নানা ধরনের কথাবার্তা কিন্তু হচ্ছে, কিন্তু এখানে সেনাপ্রধান একটা কথা একদম স্পষ্ট করে বলেছেন যে এই বিডিআর বিদ্রোহটা সেনাবাহিনীর কেউ করে নাই, ওই সময় যারা বিডিআর ছিল তারা গুলিটা করেছে, তারা শাস্তি পাবে, তারা দোষী, এবং যাদের বিরুদ্ধে সাজা রায় হয়েছে এটাকে হস্তক্ষেপ করা যাবে না। এবং ওনার বক্তব্য হলো এটাই করেছে, তারাই করেছে। এইখানে বিদেশের কেউ, পলিটিশিয়ান কেউ জড়িত ছিল কি ছিল না সেটা উনি বলেছেন যে একটা তদন্ত কমিশন হয়েছে, তারা দেখবে, তারা ওই তদন্তটা করবে কেন দায়ী ছিল, কিন্তু গুলিটা যে করেছে তাকে তো শাস্তি পেতেই হবে। জেনারেল ওয়াকারুজ্জামানের কথা অনেকে কে কীভাবে নেবেন আমি জানি না, বাট আমি যেটা শুনেছি, আমার কাছে যেটা মনে হয়েছে, আর ভেতরে পেছনে কি আছে না আছে এটা নিয়ে হয়তো আগামী কয়েকদিন গবেষণা হবে, হয়তো সেই গবেষণায় আমিও গা ভাসাবো, আমিও লিপ্ত হবো, আমিও খোঁজার চেষ্টা করব যে কেন উনি এগুলি বললেন। কিন্তু আমি এতটুকু বুঝেছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, ওনার উচ্চারিত ভাষা শুনে, যে উনি বিরক্ত হয়েছেন। সেনাপ্রধান কেন বিরক্ত হচ্ছেন, কার উপর বিরক্ত হচ্ছেন? উনি বলছেন যে আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন আমি সতর্ক করিনি। আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ না ভুলে একসঙ্গে কাজ না করতে পারেন, যদি কাদা ছোড়াছড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, তাহলে এই দেশ ও জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। উনি এটা কাদেরকে বলেছেন? যাদেরকে বলেছেন তারা কি বোঝার মতো অবস্থায় আছেন, নাকি তারা অন্য কোনো উল্লাসে ব্যস্ত আছেন? এই জায়গাটা বুঝতে হবে। একটা কথা মাথায় রাখতে, আমি আগেও বলেছি এখনো বলি, মারামারি কাটাকাটি ভেদাভেদ এটা কোনো জাতির লক্ষ্য হতে পারে না। আমি বহুবার বলেছি বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না। আমাদেরকে জাতীয় উন্নতির স্বার্থেই, জাতীয় সমৃদ্ধির স্বার্থেই ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষুদ্র স্বার্থ এখন ভুলে যান। ওয়াকারুজ্জামানের শেষ কথাটা বলে শেষ করি। উনি বলেছেন আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই, একটাই আকাঙ্ক্ষা, আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফিরে আসব। এটার মধ্যে কে কি খুঁজবেন আমি জানি না, বাট ওনাকে তো উচ্চারণ করতে হয়েছে যে আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই। কেন? কেউ কি ভাবছিলেন ওনার কোনো আকাঙ্ক্ষা আছে? নাহলে ওনাকে এই কথাটা উচ্চারণ করতে হলে কোনো একটা সেনাপ্রধানকে এই ধরনের কথা উচ্চারণ করতে হয় কেন? এই উচ্চারণের মধ্যে হয়তো অনেক কেউ আশঙ্কা খুঁজবেন আমি জানি না, বাট আমি চাই যে ওনার এই বক্তব্যই যেন চূড়ান্ত বক্তব্য হয়। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।